হঠাৎ করে আমার নজরে পড়ল যে একজন মধ্যম আকৃতির মানুষ ঢুকছে এই মিলনায়তনে এবং তার পাশে তার মিলিটারি এডিসি। মনে হলো একে জানি কোথায় দেখেছি? আরে এই তো টিকা খান। আমরা যে মুক্তিযোদ্ধাদেরকে ভালোবেসেছিলাম ওই মুক্তিযোদ্ধাদেরকে আমি দেখিই না। তারা অনেকে সনদও নেয় নাই। কিন্তু ধান্দাবাজ, প্রতারক মানে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এমন অনেক মুক্তিযোদ্ধা দেখেছি। টিক্কা খানের মতো মানুষেরা কখনোই দায় স্বীকার করে না। যে নিজে গণহত্যার সাথে জড়িত, সে কি কখনো বলবে যে, "হ্যাঁ, আমি করেছিলাম?" একসময় উনার নামে প্রতি বছর ১ম পাতায় ছাপা হতো। এখন উনার পেছনের পাতায়ও ডক্টর জোয়ার নাম ছাপে না। বাঙালিদের প্রধান প্রবলেম হচ্ছে আমাদের। যে আমাদের চোখে হয় কেউ মহামানব, নয় মহাদানব। মানুষ বলে কিছু নাই। ১৯৭১ সালের ২৫শে মার্চ ঢাকার বুকে নেমে এসেছিল দুঃস্বপ্নের এক রাত। পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এক চরম আক্রোশে। অপারেশন সার্চলাইট এই পোশাকি নামের আড়ালে চলেছিল ইতিহাসের নৃশংসতম গণহত্যা। সেই গণহত্যার নেপথ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান নামের এক কসাই, এক যুদ্ধাপরাধী। তিনি তখন ঢাকায় ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার অভিপ্রায়ে। বাংলার মাটি চাই, মানুষ নয়, এই নৃশংস নীতিতে বিশ্বাসী ছিলেন এই টিক্কা খান। মুক্তিযুদ্ধের ১৭ বছর পর ১৯৮৮ সালে টিক্কা খানের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশের একজন টিভি ব্যক্তিত্বের, একজন গণমাধ্যম ব্যক্তিত্বের, একজন সাংবাদিকের। তিনি রেজাউর রহমান। ১৯৮৮ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল সার্ক শীর্ষ সম্মেলন। রেজাউর রহমান সেই সার্ক সম্মেলনে পাকিস্তান গিয়েছিলেন বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হয়ে। হঠাৎ করেই টিক্কা খানের সঙ্গে দেখা হয়েছিল তার। টিক্কা খান তখন পাঞ্জাবের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। রেজাউর রহমানকে আপনারা সবাই চিনেন। রেজাউর রহমান ৮০-র দশকে বাংলাদেশ টেলিভিশনে আইন আদালত নামের একটি জনপ্রিয় আইনভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করতেন। সেই অনুষ্ঠানটি কতটা জনপ্রিয় ছিল ৮০-র দশকে যারা ওই অনুষ্ঠানটি দেখেছেন তারা সবাই জানেন। রেজাউর রহমান এখন কানাডা প্রবাসী। কানাডা থেকে চর্চায় তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। তিনি ১৯৮৮ সালে খুনি টিক্কা খানের ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। রেজাউর রহমান, আপনাকে চর্চায় স্বাগত জানাচ্ছি। আপনার একটা অভিজ্ঞতা আছে, এটা অসাধারণ, অনন্য কিনা আমি বলতে পারবো না। একটু একজন বাঙালি হিসেবে একটু দুঃখজনক অভিজ্ঞতাই যে টিক্কা খানের সঙ্গে আপনার দেখা হয়েছিল। বাংলার কসাই, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের বাঙালির উপর গণহত্যার নেপথ্য নায়ক। আপনি ১৭ বছর আগে তার মুক্তিযুদ্ধের ১৭ বছর পর তার সঙ্গে দেখা হয়েছিল ১৯৮৮ সালে। সেই অভিজ্ঞতা আপনার কাছে জানতে চাচ্ছি। নিশ্চয়ই। তো বিষয়টি হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলার সময়ে টিক্কা খানের পূর্ব পরিচয় কিছুটা পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। কারণ উনি সতর্ক করেছিলেন যে ১৯৭১ সনের ৭ই মার্চ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ঢাকায় রেসকোর্সে তার ঐতিহাসিক ভাষণ দিচ্ছিলেন, ঠিক সেই সময় টিক্কা খান ঢাকায় আগমন করেন। এবং আমার বাবা, যিনি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে পুলিশ বাহিনী থেকে পদত্যাগ করেছিলেন, তিনি বলেছিলেন যে এটি অত্যন্ত খারাপ লক্ষণ। কারণ এই লোকটা বেলুচিস্তানের কসাই নামে পরিচিত। এবং তিনি বলেছিলেন যে হয়তো একটি রক্তক্ষয় আসন্ন। তার আগে ছিলেন অ্যাডমিরাল এহসান, বাংলাদেশে উনি গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। উনি পদত্যাগ করেন। মাঝখানে জেনারেল ইয়াকুব কিছুদিন এটার দায়িত্বে ছিলেন। তো যাই হোক, এরপরে যেটা ঘটলো যে ১৯৭১ সনের আপনার ২৫শে মার্চ রাতে যে গণহত্যা সংঘটিত হয়, এর পরপর আপনার এপ্রিলে ঢাকার যাত্রাবাড়ীতে পাকিস্তানি সৈন্যবাহিনী একটি অভিযান চালায় এবং যেখানে নামাজ পড়ছে মানুষ, সে অবস্থায় তাদেরকে হত্যা করে। আমাদের বাড়িঘরের সামনে লাশ পড়েছিল। আমাদের ঘরে গুলি এসে লাগে এবং ফায়ারিং স্কোয়াডে মানুষকে হত্যা করা হয়।
এর থেকে আমি অলৌকিকভাবে বেঁচে যাই এবং আমাদের পরিবার বেঁচে যায়। সে সময় মৃত্যু হতে পারতাম। জি। তো তখন আমার মনে ছিল যে টিকা খান। এই নামটা আমি ভুলিনি এবং সবসময় মনে আসতো যে কোনদিন যদি একে পাই, যদি কাউকে পাই এদের, তাহলে অবশ্যই হত্যা করতে হবে। কিন্তু আ একটি চমকপ্রদ ঘটনা ঘটলো আপনার ১৯৮৮ সনে ডিসেম্বরের দিকে। তখন তথ্য মন্ত্রণালয় থেকে আমার সাথে যোগাযোগ করা হলো। বলা হলো যে সার্ক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে উম পাকিস্তানের ইসলামাবাদে ডিসেম্বর মাসে। সেখানে সেই প্রতিনিধি দলে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পাদক হিসাবে এখনই সময় এবং আপনি যদি এতে অংশগ্রহণ করেন। আমি একটু বিস্মিত হলাম এই কারণে যে তখন আমার আ যে সম্পাদনার দায়িত্বের যে বছর মাত্র ১ বছর বলা চলে। ৮৭ তে আপনি এখনই একটি আপনি একটি সাময়িকীর সম্পাদক ছিলেন ওই সময়। হ্যাঁ, এখনই সময় এখনই সময় না। পত্রিকা। কারণ জি। ততদিনে আমার আইন আদালত অনুষ্ঠানটি বন্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ, মুক্তিযুদ্ধ চোখের সামনে ঘটেছে। আমার চাচা শহীদ ডক্টর শামসুজ্জোহা, আমাদের পরিবার দেখেছে কি হয়েছে। সুতরাং তাৎক্ষণিকভাবে আমার মনে হলো পাকিস্তানে আমাকে যদি আমি এটাতে যেতে পারি তাহলে কেন যাবো আমি? তো আমি বুঝলাম যে তৎকালীন সরকার নিশ্চয়ই চাচ্ছেন যে তারা তাদের সফরসঙ্গী হিসেবে তাদেরকে নিতে চান যারা তাদের গুণগানের কীর্তন করবেন। এটাই স্বাভাবিক হয়ে থাকে। আমাদের দেশে অনেক নামকরা সাংবাদিক গেছেন, সম্পাদক গেছেন। নিকট অতীতেও দেখেছেন যে অনেকের স্তুতিতে অ্যা সত্য গোপন হয়ে যায়। কিন্তু আমি ভাবলাম যে আমি তো সরকারি পয়সায় যাব না। আমি যাবো আসলে জনগণের পয়সায়। এটা তো কারো দান না। আমি কি করতে পারি? তখন মনে হলো যে আমি ১৯৭১ কে হয়তো ওখানে খুঁজে পেতে পারি এবং এই ৭১ এর হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদেরকে যদি কোনোভাবে পাওয়া যায়, তাদের যদি সাক্ষাৎকার নেওয়া যায় কেমন হয়? কিন্তু এই কথাটি আমি কাউকে জানাইনি। তো খুব দ্রুত যেটা আমি বলার চেষ্টা করব যে পাকিস্তানে পৌঁছে আসলে আমাদের বাংলাদেশ প্রতিনিধি দল কি করছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি করছে, রাষ্ট্রপ্রধান কি করছেন, এদিকে আমার খুব একটা উৎসাহ ছিল না। আমার উৎসাহ ছিল যে ১৯৭১ এর এই জল্লাদরা কে কোথায় এবং তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া যায়। তা আমি ১ম এ খুঁজে বের করার চেষ্টা করি জেনারেল নিয়াজিকে। তার বাসায় যোগাযোগ করার পরে জানা গেল যে তিনি তার ওখানে নেই। তিনি আরেকটি দাওয়াতে গেছেন। সেখান থেকে তার ফিরতে অনেকদিন হবে। মানে কয়েকদিন একটা বিয়ের অনুষ্ঠান। রাও ফরমান আলীকেও পাইনি। আ তিনিও ছিলেন না। হঠাৎ মনে হলো যে টিক্কা খান, যাকে আমি অনেকদিন থেকে খুঁজছি, এই সম্মেলনে তার আসার সম্ভাবনা আছে এবং সেটা আমি পেয়ে গেলাম তথ্যটা। চমৎকৃত হলাম কারণ তিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন এবং যেহেতু আ ওই প্রদেশেই এই সার্ক কনফারেন্সটা হচ্ছে, তিনি সেখানে থাকবেন। তো নির্দিষ্ট দিনে সেটা ছিল ২৯ শে ডিসেম্বর ১৯৮৮ সন। আমরা সার্ক কনফারেন্স যেখানে হচ্ছে সেখানে উপস্থিত। আমার পাশে বসে আছেন তখন তৎকালীন মন্ত্রী ফিরোজ রশিদ চৌধুরী। হঠাৎ করে আমার নজরে পড়ল যে একজন মধ্যম আকৃতির মানুষ ঢুকছে এই মিলনায়তনে এবং তার পাশে তার মিলিটারি এডিসি। মনে হলো একে জানি কোথায় দেখেছি? আরে এই তো টিকা খান। তা আমি তখন মনে হয় অনুষ্ঠানটা শুরু হতে আর কয়েক মিনিট বাকি। আমি বললাম, "টিকা খান।" তো ফিরোজ রশিদ চৌধুরী বললেন, "কোথায়?" আমি বলছি, "ওই দেখুন।" আমি বললাম যে, "ওকে ধরতে হবে।" উনি আমাকে বললেন, "করেন কি? করেন কি? আর এটা তো একটা সম্মেলন।" আমি বলছি, "না, এক মুহূর্ত নয়।" আমি অলমোস্ট ছুটে গেলাম। তার পাশে যেয়ে বসে পড়লাম। পরিচয় দিলাম। উনি ১ম আমাকে পাকিস্তানি ভেবেছেন, খেয়াল করেনি। তো আমি বললাম, আমার পরিচয় দিয়ে বললাম, "বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য, একটি পত্রিকার সম্পাদক। আমি আপনার সাক্ষাৎকার গ্রহণ করতে চাই।" তো উনি ১ম এ নিমরাজি হলেন। তার এডিসিও আমাকে বিরত করার চেষ্টা করল। আমি বললাম যে, "আমি কিন্তু তোমার সাথে কথা বলছি না। আমি গভর্নরের সাথে কথা বলছি।" তো আমি এর ভিতরে যেটা হয়েছিল যে উনি ১ম এ কিন্তু অস্বীকৃতি জানিয়েছিলেন। তখন আমি বলেছিলাম, "দেখুন, আপনাকে নিয়ে অনেক কথা আছে। আপনি যদি সাক্ষাৎকার না দেন, তাহলে আমি যেটা জানি ওটাই লিখে দেব।" তো উনি একটু থমকে যেয়ে বললেন, "ঠিক আছে, আগামীকাল আপনি আসুন।" রেজা গভর্নর ভাই এখানে ছোট্ট আপনাকে একটু করি। জি। বাংলাদেশ শব্দটা শুনে উনার অভিব্যক্তিটা কেমন ছিল? হকচকিয়ে গেছেন। কারণ তিনি কিছুটা উর্দুতে কথা বলছেন। আমি তো তার সাথে ইংরেজিতে কথা বলছি। এবং বাংলাদেশ আচ্ছা। বলাতে উনি রীতিমতো হকচকিয়েছেন। তখন উনি যে নাম ফলকটা ভালো মতো পড়েছেন। উনি তো আমাকে আচ্ছা। চেনেন না। আমি কিন্তু তাকে খুব ভালো মতো চিনি। তো জি। কিন্তু
তাকে যখন আমি তাকে বললাম যে, "যা জানি তাই কিন্তু লিখে দেব।" কি আচ্ছা। মনে করলেন জানি না। উনি সম্মত হলেন। পরের দিন অনেক কষ্ট করে মানে গেলাম পাঞ্জাব গভর্নর হাউসে। উনি ১ম এই আমাকে বলে দিলেন তার সাথে সাক্ষাতে যে তিনি কিন্তু কোন সাক্ষাৎকার দেবেন না। আমার হাতে তখন টেপ রেকর্ডার ছিল। তিনি উনি মানে সাক্ষাৎ মত দেবেন কিন্তু সাক্ষাৎকার দেবেন না। দেবেন না। মত পাল্টেছেন। মানে আমি গেলাম, তার সাথে যখন দেখা করে বললাম, উনি দেখেছেন তো আমার হাতে যে টেপ রেকর্ডার আমি নিয়ে গেছি এবং কেন গেছি ওটাও উনি জানেন। উনি ওটা হুম, চালাতে মানা করলেন এবং বললেন যে, "আমি আপনাকে কোন সাক্ষাৎকার দেব না। কারণ আমি যা বলার হামিদুর রহমান কমিশনের কাছে বলে দিয়েছি। আমি আর এটা নিয়ে ২য় বার করব না।" কিন্তু আমি কিন্তু কথা চালিয়ে যাচ্ছি তার সাথে। আমি বললাম, "দেখুন আপনার সম্বন্ধে এই কথা আছে, ওই কথা আছে। আপনি হত্যাযজ্ঞের নির্দেশ দিয়েছেন। আপনি বলেছেন যে বাংলাদেশের মাটি চান আপনি, মানুষ চান না।" তো আমি চাচ্ছিলাম তাকে উত্তেজিত করতে। হুম। একটা পর্যায়ে উনি বললেন, "এই সমস্ত কিছু আমার বিরুদ্ধে প্রচারণা।" তখন আমি টেপ রেকর্ডটা চালিয়ে দিই এবং তাকে একের পর এক প্রশ্ন করি। তো প্রশ্নতে উনি তো নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে যাচ্ছেন। তবে আমি স্বাভাবিক। তাকে হাতে এখনই সময় পত্রিকার ওই সময়ের বিজয় দিবস সংখ্যাটা দিলাম। এগুলো আপনার কাছে হয়তো আছে, আমি পাঠিয়েছি আপনাকে দেখবেন। জি। যে সেইটা খুলেই সে দেখে যে তার ছবি, ইয়াহিয়ার ছবি, এই যে দানবকে হত্যা করতে হবে ওই ধরনের সমস্ত ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, আরো অনেকের ছবি আছে। এবং ওখানে গণহত্যার ছবি আছে। উনি বললেন মৃতদেহের ছবি আছে। মৃতদেহের, হ্যাঁ। তো তখন উনি আমাকে বললেন, "এগুলি কি?" আমি বললাম যে, "এগুলো হচ্ছে তোমাদের সেই সমস্ত হত্যাযজ্ঞের প্রমাণ।" তো যখন সবকিছু জড়িয়ে যাচ্ছে উনি বুঝতে পারছেন যে এখান থেকে ফেরত আসার কিছু নাই। তখন আমি তাকে একের পর এক প্রশ্ন করেছি এবং অত্যন্ত আমি বলব যে দৃঢ়তার সাথে করেছি। তিনি তাকে তার মিথ্যা দিয়ে সত্যটাকে ঢাকার চেষ্টা করেছেন। কিন্তু আমার তখন বারবার মনে পড়ছে ১৯৭১। মনে পড়ছে যে প্রাণ ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। সামনে লাশের স্তূপ। ফায়ারিং স্কোয়াড এর সেই দৃশ্যটা। আমার বয়সী একটা ছেলেকে গুলি করে মেরেছিল। সেটা আমার এখনো মনে আছে। সেইগুলো সমস্ত কিছুই নিয়ে এসে তারপরে আপনার এই পত্রিকায় ছাপানো হয়। কিন্তু এখানে আমি একটা কথা আপনাকে বলতে চাই যে বাংলাদেশে আমরা কিন্তু স্বাধীনতার বিকৃতি শুধু পাকিস্তানিদের করে না, আমরা অনেক করেছি। এবং যেকোনো ভালো উদ্দেশ্যে কাজ করতে গেলেই প্রশ্ন তোলা হয়েছে। আপনি কোন দল করেন? বলছি আমি একটি দলই করি। সবসময় করে এসেছি। বাংলাদেশ। আমার কাছে কোন দল তার জন্য জান প্রাণ দিয়ে লড়তে হবে, করতে হবে না। আমি কোন দলের দালালি করতে নারাজ। আমি বাংলাদেশের জন্য আছি। তো আমি এখানে একটু থামবো। হুম। আপনাকে প্রশ্ন করার সুযোগ দেব। বলুন। ধন্যবাদ রেজা ভাই। রেজা ভাই, আ স্বাভাবিকভাবে টিক্কা খান তো ৯ মাস ছিলেন না আরকি। টিক্কা খানের মূল যে আ অপরাধ সেটা হচ্ছে ২৫শে মার্চের গণহত্যা। ২৫শে মার্চ রাতে এবং মুক্তিযুদ্ধের সময় যে ৯ মাস গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, সেই গণহত্যার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে টিক্কা খানের হাত ধরে। ২৫শে মার্চ রাতের সেই গণহত্যার কথা নিশ্চয়ই আপনি তুলেছিলেন সেই সাক্ষাৎকারে। তখন উনার উত্তর কি ছিল? উনি যেটা আমাকে বলেছেন যে ২৩শে মার্চই আসলে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল এবং ইয়াহিয়া খান সিগনাল দিয়ে দিয়েছিলেন যে মিলিটারি ক্র্যাকডাউন বা অ্যাকশন শুরু হবে। এটা কিন্তু উনার মুখ থেকে এসছে। এটা আমার সাক্ষাৎকারে আছে। ১ দ্বিতীয়ত হচ্ছে যে উনি পুরো পরিকল্পনাটা যেভাবে বলার চেষ্টা করেছেন যে তেমন দেশে কিছু হচ্ছিল না। তবে ঝামেলার একটা প্রধান কেন্দ্রস্থল ছিল বিশ্ববিদ্যালয়। ঢাকা এবং বিশ্ববিদ্যালয়। ছাত্রদেরকে বাগে আনা যাচ্ছিল না। হুম, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এখানে যা কিছু হয়েছে সেই ব্যাপারে উনি কিন্তু দায় স্বীকার করেননি। উনি প্রায় বলার চেষ্টা করেছেন যে যেভাবে বলা হয়েছে হত্যাকাণ্ডগুলো সেভাবে ঘটেনি। তাহলে এই লাশগুলো গেল কোথায়? এতগুলো গণকবর তো থাকতো। তো ওখানে আমি তাকে কিন্তু বলেছি যে, যারা জীবিত, যাদের আত্মীয়স্বজন হারিয়েছে, যারা এতগুলো প্রত্যক্ষদর্শী, তুমি সংখ্যা দিয়ে তো এটা বিচার করতে পারবে না। কিন্তু হত্যা করার অধিকার কে দিয়েছিল? তো ওই জিনিসগুলো উনি নিজের উপরে নেওয়ার চেষ্টা করেননি। স্বীকারও করতে চাননি। আ কিন্তু এটা মনে রাখবেন আপনি যে শুধু কিন্তু তার দায় কোনভাবেই ২৫শে মার্চের জন্য না। উনি কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন বাংলাদেশে। হ্যাঁ, সুতরাং মার্চ থেকে সেপ্টেম্বরে পুরো দায়িত্বটা তার উপরে বর্তায়। আচ্ছা। হুম, কিন্তু
এদের মুশকিলটা হচ্ছে যে টিক্কা খানের ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কি গবেষণা হয়েছে? কোথায় কোন দলিল দস্তাবেজ আছে আপনি খুঁজেই পাবেন না। আপনি এখনই সময় যে পত্রিকাটিতে আমি লিখেছি, আমার সাক্ষাতের কথা হুম। খুঁজে পাবেন না। আমরা এইভাবে আমাদের সমস্ত কিছু ধ্বংস করেছি কিন্তু। একজন ভদ্রলোক তো বই লিখে বিখ্যাত হয়ে গেলেন এবং এখান থেকে ওখান থেকে নানা ধরনের কল্পকাহিনী, ছবি-টবি দিয়ে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে উপরে নিয়ে গেলেন। দরকার ছিল না। মানে যাদের হাতে আমরা দিয়েছি আপনার রেকর্ড সংরক্ষণের জন্য, তারা অনেকেই সেগুলো কিন্তু নিজেদের কাজে লাগিয়েছে। দুঃখজনক হলেও সত্য। টিক্কা খানের সঙ্গে ব- জি, আপনি বলেন। এবং যে দল যখন এসছে তারা মুক্তিযুদ্ধকে হয় পক্ষে এনে নয় বিপক্ষে এনে তাদের উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেছে। মোট কথা ব্যক্তিকে দলীয়করণ করেছে। সাংঘাতিকভাবে দলীয়করণ করেছে। আমাদের মতো নিরপেক্ষ লোকজন বাংলাদেশে সবসময় নিগৃহীত হয়েছে কিন্তু। কারণ আমরা কারো চেহারা দেখে, কারো বংশ পদবি দেখে তার গুণগান গাই না। আমরা মানুষকে মানুষ হিসেবে বিচার করি। বাঙালিদের প্রধান প্রবলেম হচ্ছে আমাদের। যে আমাদের চোখে হয় কেউ মহামানব নয় মহাদানব। মানুষ বলে কিছু নাই। আমাকে কাউকে শ্রেষ্ঠ বলতে নামের আগে পরে এত বিশেষণ দেই যে তার কর্মটাই হারিয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার অপার শ্রদ্ধা আছে। আছে গভীর দুঃখ। তার কারণ যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যা কিছু ঘটেছে তা অনভিপ্রেত ছিল। আমি এর ভিতরে যাব না। টিক্কা খান তো করবেই। কিন্তু টিক্কা খানের সাথে আপনাকে হাত মিলাতে কে বলেছিল? কে বলেছিল সহর্ষে করমর্দন করতে? কে বলেছিল আপনার ভুট্টোকে রাজকীয় সম্বর্ধনা দিতে? সেদিন না সে আমাদের সকল কিছু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। কিন্তু তাতে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান ম্লান হয়ে যাবে? না। তার অবদানটুকু কখনো ম্লান হবে না। তার ভ্রান্তি সেটাকে কখনো ঢাকার চেষ্টা করা হবে না। আমি এ কারণেই বলছি যে আমার দায়িত্ব হচ্ছে সত্যটাকে সত্য হিসেবেই দেখা। তার সাথে ভেজাল দেওয়া যাবে না। তো আমাদের কথা হচ্ছে যে হয় আপনি আমার মতো করে একদম মহামানব হবেন, নাহলে আপনাকে আমি স্বীকারই করি না। এবং এজন্য বাংলাদেশ আজকে এই অবস্থায় এসছে। যাই হোক আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। কারণ যখনই টিকা খান, রাও ফরমান আলী, তারপরে আপনার নিয়াজি এদের কথা আসে, আমি অস্থির হয়ে যাই। আমার ওই দিনগুলির কথা মনে পড়ে। যে এত কিছু হওয়ার পরেও আমরা নিজেদেরকে নিজেরা ঠকাই কিভাবে? দুঃখিত। আপনি বলবেন আমি তাহলে উত্তর না, দেব। না, ইটস ওকে। হুম। আপনার টোটাল সাক্ষাৎকারটা আমি একটু সাক্ষাৎকারে আবার ফেরত আসি। সাক্ষাৎকারে আ আ আগে আমি একটু আরেকটা জিনিস বলতে চাই। আপনি প্রসঙ্গ তুললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আপনি যে করমর্দনের কথাটা তুললেন সেটা ১৯৭৪ সালে যে ওআইসি সম্মেলনে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিয়েছিলেন। তার আগে পাকিস্তান অবশ্য স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে। তখন উনি পাকিস্তান গিয়েছিলেন এবং লাহোরে এই সম্মেলনটা হয়েছিল এবং টিক্কা খান তখন ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান। তো আপনি সেই প্রসঙ্গটি কি এসেছিল আপনার সাক্ষাৎকারে? নিশ্চয়ই এসেছিল। এসছিল হ্যাঁ, এসেছিল। মানে টিক্কা খানের ইয়েটা কি ছিল যে উনি উনার অনুভূতিটা বা শেখ মুজিব। যে আমি যখন আপনাকে এই সাক্ষাৎকারটি দিচ্ছি, আমি কিন্তু বাংলাদেশ এবং আমাদের কথা মনে করে দিচ্ছি। জি, টিক্কা খানের অবশ্যই। সাথে যখন আমি কথা বলেছি, তখন কিন্তু আমার পুরো বিষয়টি ছিল ভিন্ন। আমি তখন বলেছিলাম এইভাবে যে শেখ মুজিব একদিন তোমার বন্দী ছিল, যাকে তুমি দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছিলে। কিন্তু সে যখন তোমার সামনে এসে দাঁড়ালো বাংলাদেশের আ সরকার প্রধান হিসেবে, স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, তাকে তোমার সেলুট করতে কেমন লেগেছিল? কথাটা কিন্তু আমি এইভাবে বলেছি। আচ্ছা। তখন সে খুবই বিব্রত বোধ করে এবং বিব্রত বোধ করে বলল, "ওয়েল মুজিব" ওরা এইভাবে বলত যে, "মুজিব ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ।" বাংলাদেশ তো তখন স্বাধীন। তো তখন এবং সে আমার দিকে হাত বাড়িয়ে দেয়। তার মুখে ছিল হাসি। সেখানে কোনো বিদ্বেষ ছিল না। এই শব্দটা সে বলেছে কিন্তু। তখন আমি তাকে সেলুট করেছি। কিন্তু আ যদি ভিডিও করার সুযোগ থাকতো তাহলে আপনারা দেখতেন যে এক এক সময়ের এই প্রবল পরাক্রমশালী এই হত্যাকারী গণহত্যার একজন অন্যতম কুশীলব, তার কি অসহায় অবস্থা। মানে সে কিভাবে বলছে কথাগুলো। মনে হচ্ছে কুঁকড়ে যাচ্ছে। ওই সময় ওটা কিন্তু আমার ভালো লেগেছিল। যে তার ওই অসহায় অবস্থাটা দেখে।
আপনারা কতক্ষণ অবস্থান করেছিলেন তার বাসায় ১ ওই দিন, ঘন্টারও মানে বেশি। গভর্নর 1 ঘন্টারও বেশি? ১ ঘন্টারও বেশি। উনি উনি তো সবকিছু অস্বীকার করেছে, কিন্তু আমি আপনার সাক্ষাৎকারটা আমি দেখেছি, পড়েছি, অনেক আগেই পড়েছিলাম, এরপর আবারও পড়েছি। সেখানে কিন্তু মানে ২৫শে মার্চ রাত বা মৃতের সংখ্যা, মানে শহীদের সংখ্যা নিয়ে একটা আপনাদের মধ্যে আলোচনা হয়েছিল, যে উনি বলছেন না ১০,০০০, না ৫,০০০, আপনি বলছেন না এত, এরকম একটা আলোচনা আপনাদের মধ্যে হয়েছিল। মনে রাখতে হবে যে টিক্কা খানের মতো মানুষেরা কখনোই দায় স্বীকার করে না। যে নিজে গণহত্যার সাথে জড়িত, সে কি কখনো বলবে যে, "হ্যাঁ, হ্যাঁ, আমি করেছিলাম?" করবে না। আমি এটা জানতাম যে সে কখনো স্বীকার করবে না। কিন্তু তার স্বীকার করা না করাতে কিছুই যায় আসে না। কারণ এটা প্রমাণিত। আমি শুধু তার মুখোমুখি হতে চেয়েছিলাম এবং সাহস করে তাকে প্রশ্ন করতে চেয়েছিলাম যে, "তোমার হত্যাকাণ্ড থেকে একটিমাত্র কিশোর সেদিন যে বেঁচে গিয়েছিল ১৭ বছর পর, সেই বাংলাদেশের বাঙালিটা তোমার সামনে আজকে আসতে পেরেছে। আমি কিন্তু ওই লাশের স্তূপে নাই।" এবং এসে তোমাকে প্রশ্ন করেছে, তোমাকে বলছে যে, "তুমি যা করেছিলে এটা অন্যায় ছিল।" তো টিক্কা খানের কথাগুলো আপনি দেখবেন যে ওখানে সে যেভাবে জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছে সেটা হাস্যকর। কোন জায়গায় বলেছে যে এখানে ১০ জন মারা গেছে, ওখানে অতজন মারা যায়নি। সংখ্যাটা কিন্তু বড় কথা না। আমাদের সবচেয়ে বড় বিপদ যে আজকে দুঃখ লাগে যে কতজন শহীদ হয়েছে সেটা নিয়ে আমরা অনেক কিছু কথা বলছি। অনেক কথা বলছি। এবং নিঃসন্দেহে যে এটা একটি সমস্যা সৃষ্টি তো করছি। সমস্যার সৃষ্টি করছে। এই সম্বন্ধে একটু বুঝে কথা বললেই হতো। বুঝে কথা হুম। বললে আর আজকে অনেক কথা কেউ বলতে পারত না। কতজন মারা গেছে তা দিয়ে একটি দেশের আ মানুষের অবদান বিচার করা যায় না। একটি মানুষের প্রাণ গেলেও তা দুঃখজনক হবে। মানে আমরা সংখ্যা নিয়ে বিতর্ক করছি, কিন্তু যে গণহত্যার এই সংখ্যা নিয়ে বিতর্ক করার আড়ালে যে একটা নৃশংস গণহত্যা হয়েছিল, সেই জিনিসটা কিন্তু আমরা ধামাচাপা দিয়ে ফেলছি। যদি একটা তখন তো একটা পাকিস্তান একটি দেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, নিজ দেশের সেনাবাহিনী নিজ দেশের মানুষের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে। এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। হ্যাঁ, কতজন মারা এর গেছে, চেয়ে কতজন মারা গেছে না, কতজনকে হত্যা করা হয়েছে, হত্যা কতজন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, আ তনয় যদি আপনি আমাকে অনুমতি দেন, যেহেতু এটি জি। আপনার অনুষ্ঠান, কিন্তু আমার না, কথা না। বলার দায়-দায়িত্ব আপনি নেবেন না। আমি নিচ্ছি। সম্পূর্ণ জি, দায়িত্ব নিয়ে আমি ১ টা কি ২ টো কথা বলতে চাই। পারি কি? অবশ্যই। আচ্ছা। ১ম কথাটি হচ্ছে যে বাংলাদেশ যখন স্বাধীন হলো, এই যে আমরা স্বাধীন বাংলাদেশ ২৬শে মার্চ, ২৫শে মার্চ, ১৬ই ডিসেম্বর বলে এত কান্নাকাটি করি। আগে আমরা শুনতাম মুক্তিযোদ্ধা বললেই আমরা দাঁড়িয়ে যেতাম। ইনি মুক্তিযোদ্ধা। এখন একজন মুক্তিযোদ্ধাকে লিখতে হয়, সে বীর মুক্তিযোদ্ধা। দেখবেন। আইন করে করা হয়েছে। হুম। আমাকে একটা মুক্তিযোদ্ধা দেন, যিনি যুদ্ধ করেছেন কিন্তু যিনি বীর ছিলেন না। বীর মুক্তিযোদ্ধা বলার দরকার কি? আপনি মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে গেছেন। এখন আইন আইন করে আপনার নির্দিষ্ট করা হয়েছে যে বীর মুক্তিযোদ্ধা লিখতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমরা সিউর না যে আমাদের সব মুক্তিযোদ্ধা বীর ছিল কিনা। এই দুঃখে আর আমি যাব না। আমি নিজে একজন আইনজীবী। আইনের মারপ্যাঁচ আমি কখনোই পছন্দ করি না। আইন দিয়ে কখনো ভালোবাসা যায় না। আমরা যে মুক্তিযোদ্ধাদেরকে ভালোবেসেছিলাম, ওই মুক্তিযোদ্ধাদেরকে আমি দেখিই না। তারা অনেকে সনদও নেয় নাই। কিন্তু ধান্দাবাজ, প্রতারক, মানে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। এমন অনেক মুক্তিযোদ্ধাকে চিনি। তো কথাটা হচ্ছে, এই যে না আমরা দেশকে এত ভালোবাসি, আপনি আমাকে একটা কথা বলতে পারেন যে বাংলাদেশের কতজন বীরাঙ্গনাকে আমরা আশ্রয় দিয়েছি, বোন বলে ডেকেছি। একজনের কথা আমরা জানি। যার কথা অনেকদিন বলাই যেত না। তারপরে? আর কি হলো? বাংলাদেশ কি ঘরে, ঘরে আশ্রয় দিয়েছে তার বোনদেরকে? দেয়নি। আমরা ওদেরকে পাঠিয়ে দিচ্ছি কোথায়? ক্যানাডায়, যে দেশ থেকে আমি এখন বক্তব্য দিচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি বলেছিলেন, "ওদের লিখে দাও যে ওদের ঠিকানা হচ্ছে আমার এই বাসভবন।" তাই আমি বঙ্গবন্ধুকে সেলুট করি। কিন্তু উনার বাসভবনে কেউ আশ্রয় তো নেয়নি। আমরা তো কখনো কোনো সদন তৈরি করিনি যেখানে আমাদের বীরাঙ্গনারা ছিল।
যাদেরকে দিনের পর দিন যাদের ইজ্জত হরণ করা হয়েছে, যাদেরকে উলঙ্গ এবং অর্ধ উলঙ্গ হিসেবে সেলারে রাখা হয়েছে বিভিন্ন সেনানিবাসে। আমার সেই বোনরা কোথায়? তাদেরকে বেঁচেই না খাচ্ছি আমরা। মন্ত্রী না হলাম আমরা। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কি না হই নাই। কোথায়? আমরা প্রতারক। অনেকেই প্রতারক। আমরা মুখে বলি এক, করি আরেক। আমি কিন্তু সেই ১৩ বছরের সেই কিশোরটা কিন্তু পরিবর্তন হয় নাই। ১৯৭১ এর সেই ডায়েরিতে সবকিছু লেখা আছে। লেখা আছে, "হে প্রিয় পাঠক, যদি এটা আপনারা খুঁজে পান, এই কিশোর তরুণটির জন্য একটু দোয়া করেন। আমি হয়তো মিশে গেছি মাটিতে, রকেটে হয়তো ছিন্ন-ভিন্ন কারণ আমার চোখের সামনে হত্যাকাণ্ড হচ্ছে। আমি তো মন্ত্রী হই নাই। আমি তো বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলেন। আপনারা জানলে অবাক হবেন যে ১৯৮০ ৮১ তে যখন আমি কমনওয়েলথ ইয়ুথ ডিপ্লোমা করি, তখন আমার একটি ট্রেনিং এর অংশ ছিল সাউথ আ প্যাসিফিক কমনওয়েলথ সেন্টারে, সেটা চন্ডীগড়ে। তো ওখানে আমার একটা ইন্টারভিউ নেয়। তো আমি ওই ইন্টারভিউতে ওটার নাম হচ্ছে আ চন্ডীগড় ট্রিবিউন সম্ভবত। তো আমি বলেছিলাম যে ছোটবেলায় আমরা কিভাবে মুক্তিযুদ্ধ দেখেছি। আর তাছাড়া যাত্রাবাড়িতে আমাদের বাসায় মুক্তিযোদ্ধারা উনাদের গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র-টস্ত্র রাখতেন একটা জায়গাতে। তো ওটাকে আমরা বলতাম আনারস। এবং আমাদের মাঝে মধ্যে এদিক ওদিক বলা হতো বড় ভাইরা যে, "তোমরা যখন এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখবে যে ওই মানে মানে পাকিস্তানি সৈন্যরা এদিক ওদিক কোথাও আছে কিনা?" সেটা সেই ধরেন আমরা বলতাম যে, "হ্যাঁ, এখানে আছে বা ওখানে আছে।" সেখানে আম এই কথাগুলো আমি বলেছি। পত্রিকায় ছাপা হলো যে রেজাউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি তো ওই পত্রিকা পড়ে অবাক। আমি ওদেরকে ফোন করলাম, "ভাই তোমরা কেন এটা লিখেছো? আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম না?" বলে, "এখন তুমি প্রতিবাদ দেবে, এটা আবার লেখা হবে এটা।" আমি বলছি, "না, আমি মুক্তিযোদ্ধা ছিলাম না।" এটা কিন্তু তারা চেঞ্জ করে নাই। ওই পত্রিকা আমার কাছে আছে। আমি যখন ওটা শেয়ার করে লিখে দিই, এখানে কিন্তু ভুল লেখা হয়েছে। অথচ ওই সময় এরকম একটা পত্রিকা, তাহলে তো আমি একদম বুঝতেই পারছেন। বলতে পারি আমি কিশোর মুক্তিযোদ্ধা ছিলাম। গল্প বানিয়ে বলা তো কোনো ব্যাপার না। মাত্র ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিলেন, মানে হয়ে যেত আর কি। হয়ে যেত আরকি। তো চিন্তা করে দেখেন যে এরকম অনেক কাহিনী আছে যা মেলে না। আমি অনেক প্রতারককে চিনি, যারা বাংলাদেশের এই সমস্ত মিথ্যা কাহিনী তারা তৈরি করেছে। যাই হোক, যে কথায় আমি যাচ্ছিলাম যে আমরা আমাদেরকে ঠকিয়েছি, দেশকে ঠকিয়েছি। এদেশের অনেকের যে তাদের যে প্রাণের বিনিময়ে আমরা তাদেরকে শ্রদ্ধাটুকু জানাই নাই। টিকা খানরা পরে নিশ্চয়ই হেসেছে যে, "দেখো নিজেরা কিভাবে কামড়াকামড়ি করে। নিজেরা কিভাবে নিজেদের ইজ্জত হরণ করে।" দুঃখিত। আমি অনেক কথা বলে ফেললাম। না, রেজা ভাই ঠিক। রেজা ভাই একটা জিনিস আমি একটু মানে এটা প্রশ্ন আছে আমাদের আমরা যারা যে প্রজন্ম আমরা ৭১ দেখিনি আরকি। যে এই যে টিক্কা খান, এই যে রাও ফরমান আলী, এই যে নিয়াজি, জেনারেল নিয়াজি বা যারা কুশীলবরা ছিলেন আরকি আমাদের মুক্তিযুদ্ধের গণহত্যাকারী কুশীলব আরকি। এরা কিন্তু আল্টিমেটলি ৭১ সালের পরে কিন্তু পাকিস্তানে বহাল তবিয়তেই ছিলেন। এই যে টিক্কা খান কোনো গ্লানি ছিল না কিন্তু। পাকিস্তানিরা কিন্তু তাদেরকে চোখ দিকে আঙুল দিয়ে দেখায় নাই যে এই লোকদের অ্যাট্রোসিটির কারণেই আমরা পাকিস্তানটা ভেঙে গেছে বা আমরা এই অবস্থায় এসেছি। সে পাঞ্জাবের গভর্নর জেনারেল। রাও ফরমান আলীও খুব সম্ভবত একটা বড় পজিশনে ছিলেন। আ হ্যাঁ, একটা ফার্টিলাইজার কোম্পানিতে উনি ব্যবস্থাপক ছিলেন। হ্যাঁ, মোটামুটি সবাই বহাল তবিয়তে বাকি জীবনটা আরামে আয়েশে উনারা আ আ কাটিয়ে দিয়েছেন। রেজা ভাই, আ একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনাকে করা উচিত সেটা হচ্ছে যে ১৯৬৯ সালের ৬৮ সালে ৬৯ এ প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা উনাকে ছাত্রদেরকে উনি প্রোটেকশন দেওয়ার সময় উনাকে পাকিস্তানি সৈন্যবাহিনী হত্যা করেছিল বেয়োনেট দিয়ে খুঁচিয়ে আহত অবস্থায়। উনি আপনার চাচা। তো তার কিছু স্মৃতি বা তার আ কিছু যদি আমাদের সাথে শেয়ার করেন। মুশকিল হচ্ছে যে উনার কথা বলতে গেলে আ কঠিন অবস্থা হলে খুব ব্যক্তিগত দুঃখের ব্যাপার। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে উনি আমার খুব প্রিয় চাচা ছিলেন এবং একটা অসাধারণ মানুষ ছিলেন। শিক্ষক হিসেবে, একজন আ গবেষক হিসেবে, বিজ্ঞানী মানুষ হিসেবে অসাধারণ। তো উনি
রাজশাহীতে যে ছিলেন তার যারা ছাত্র ছিল সেই সময় তাদের অনেক স্মৃতিচারণ আছে। তারা যেখানে বলেছেন যে উনি ছাত্রদের সাথে উনি প্রক্টরের দায়িত্ব পালন করতেন। তো একটা উত্তাল সময়ে উনি সবাইকে বলতেন যে, "তোমাদের গায়ে বুলেট লাগার আগে আমার গায়ে লাগবে।" এটা কিন্তু কয়েকবার বলেছেন। তো ৮ই ফেব্রুয়ারি সকালবেলায় যখন ছাত্ররা আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আ ওদের প্রবেশ মুখে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময়। হ্যাঁ, ১৯৬৯ সনের ৮ই ফেব্রুয়ারি। তখন হঠাৎ করে চাচা তখন উনার কোয়ার্টার থেকে যাচ্ছিলেন ইউনিভার্সিটিতে। কিন্তু ওই সময় খবর এলো, ফোন এলো যে এই অবস্থা। উনি তখন তাড়াহুড়ো করে নাস্তা পুরোটা না করে চলে গেলেন। যেটা আমি আমার চাচির কাছ থেকে শুনেছি। আ এবং আমার ফুপুর কাছ থেকে শুনেছি। তো ওখানে যেয়ে উনি দেখেন যে ছাত্ররা এরকম ঠিক গেটের বাইরে চলে গেছে। ওরা বিক্ষোভ করছে। দূরে সাঁজোয়া যানগুলো রয়েছে। ওখানে একদম ওদের উদ্যত রাইফেল হাতে যেগুলোতে ব্যানার লাগানো আপনার পাকিস্তানি সোলজাররা আছে। তো উনি তখন হাত তুলে বললেন, "ডোন্ট শুট, দে উইল গো ব্যাক। তোমরা গুলি চালিও না।" তো উনি সবাইকে ছাত্রদেরকে বুঝিয়ে যখন ঢুকাচ্ছেন, তখন ওরা লক্ষ্য করল যে একটি মাত্র লোকের কথায় সমস্ত ছাত্ররা মেনে চলে যাচ্ছে। তার মানে এই হচ্ছে এদের নেতা। তার কথায় এতটা দাম। তো সো সমস্ত হি ওয়াজ ছাত্ররা টার্গেটেড। ঢোকার কি বললেন? হি ওয়াজ টার্গেটেড। মানে হি ওয়াজ যখন টার্গেটেড। এরকম হুম। টার্গেট। তো যখন তারা দেখল যে এবং আমার চাচা কিন্তু উনি কিন্তু আগে ঢোকেননি। উনি অপেক্ষা করছেন যে স একদম শেষ ছাত্রটি ঢোকার পর উনি ঢুকবেন। তো সবাই ঢুকে গেছে, উনি যখন ঢুকবেন, ঠিক তখনই লেফটেন্যান্ট হাদি, তার নামটা আমি খুঁজে বের করেছিলাম পরে। যে কে এই গুলিটা এবং এই হত্যার আদেশ দেয় বা কি করে এবং নিজে কি করেছে। তো ঐখান থেকে আপনার নির্দেশ আসে যে ফায়ার করো। তো যখন গুলিবর্ষণ শুরু হয়, তখন চাচা দৌড়ে উনি ভেতরে ঢুকতে পারেননি। ওই আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় আপনার ওই আম গাছেরই একটা ডালে মাথা লেগে উনি পড়ে যান। এর মধ্যে উনার গুলিও লেগেছে কিন্তু পিছনে। এটা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। এই সময় লেফটেন্যান্ট হাদি এসে তার বেয়নেট, দেখুন একটা মানুষ এভাবে পড়ে আছে। তার বুকে এখান থেকে এদিকে আর এদিক থেকে ২ টা একদম ফেড়ে ফেলে। উনি ছিলেন কিন্তু একজন ক্রীড়াবিদ, অ্যাথলেট। খুব সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। উনার সাথে মারা যাওয়ার কথা। উনি কিন্তু সাথে মারা যাননি। উনার আর্তনাদ ওই সময়ে যে শিক্ষক শুনেছিলেন, যারা ওখানে ছিলেন, সে আর্তনাদের বর্ণনাও তিনি দিয়েছেন। এরপরে উনি প্রায় ২ ঘন্টা বেঁচে ছিলেন। তার লাশ তখন উনি মারা যাননি। উনি ওনার দেহটাকে সাথে সরানোও যায়নি। এবং হাসপাতালের বারান্দায় পড়েছিল অনেকক্ষণ। ব্লিডিং হয়েছে প্রচুর। তারপরে তার অস্ত্রোপচার করানোর চেষ্টা ওই ছবিগুলো আছে আমার কাছে। এগুলো আমি শেয়ার করি না। এবং সেই ছবিগুলো আমাকে দিয়েছিলেন আরেকজন। আ উনার নাম রাজু। উনি এখনই সময়ের সাথে জড়িত ছিলেন। আমার অত্যন্ত প্রিয় ভাজন। এগুলো আমি ওইভাবে শেয়ার করি না সবার সাথে। এমনকি আমার ফুপুদেরকেও দেইনি। কারণ সহ্য করতে পারবে না। তারপরে তো উনি আল্লাহর কাছে চলে যান। মানে ওনার দোষটা আসলে কি? মানে একজন মানে হাউ কাম ইট পসিবল যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এভাবে করে আহত অবস্থায় গুলি লাগতেই পারে হয়তো আ যেভাবেই হোক টার্গেট করে গুলি করা হোক যেভাবে উনি আহত অবস্থায় কিভাবে একজনকে বেয়োনেট চার্জ করে একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে এটা আমরা তাহলে উনার ব্যাকগ্রাউন্ড একটু যেতে হয়। উনি কোন নেতা ছিলেন না, কিন্তু প্রতিবাদী ছিলেন। ১৯৫২ সনের ভাষা আন্দোলনে উনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং উনার ওই পদযাত্রার ছবিও আছে কিন্তু। আপনি কোথাও এভাবে দেখবেন না উনাকে। একসময় উনার নামে প্রতি বছর ১ম পাতায় ছাপা হতো। এখন উনার পেছনের পাতায়ও ডক্টর জোয়ার নাম ছাপে না। তো উনি পরিচিত ছিলেন কিন্তু নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন না। উনার খুব সুনাম ছিল। তো পাকিস্তানিদের যেটা মনে হয়েছে যে এই হচ্ছে এদের পরিচালক। কারণ শিক্ষাবিদদের উপরে কিন্তু পাকিস্তানিদের রাগ ছিল আপনারা যদি জানেন। যে কারণেই আপনার ১৯৭১ সনে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ঘটে। যেটা
ঊনসত্তরেই যার সূচনা। তিনি হচ্ছেন ডক্টর জ হচ্ছেন ১ম বুদ্ধিজীবী। হুম, যে কারণে শহীদ ৮ই করেছে। ফেব্রুয়ারিতে উনাকে যখন নৃশংসভাবে হত্যা করে, ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে সবাই কারফিউ ভেঙেছিল। সেদিন রাতটার কথা আমার মনে আছে। এবং এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির পথ প্রশস্ত হয়। এবং বঙ্গবন্ধু শেখ আগরতলা মুজিবুর রহমান সূচি। মুক্তি পেয়ে উনার আ কবর জিয়ারত করেছিলেন। সেই ছবিটাও আমার কাছে আছে। কিন্তু এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত দুঃখের ব্যাপার। I give a damn যে বাংলাদেশটাকে মনে রাখে কি রাখে না। আমার চাচার চেয়ে অনেক, অনেক এরকম অনেক চাচা শহীদ হয়েছে। বাংলাদেশ তাদের কাউকে ২ পয়সা পাত্তা দেয় নাই। আপনি বলেন যে এত বড় কথা বলছেন। কোন বাংলাদেশের কথা বলছেন? আমি বলছি, আমাদের নেতা-নেত্রীরা যারা বেঁচে খেয়েছে। সবসময় আমার অমুক, আমার তমুক, আমি এই দলের। শহীদরা কখনো কোন দলের হতে পারে না। মুক্তিযোদ্ধা কোন দলের হতে পারে না। তিনি বাংলাদেশের। এজন্য আমি আমার চাচাকে নিয়ে কথাই বলি না। কারণ আমার চাচা গেছে। তো উনি তো পিতৃসম। ওটা তো ফেরত আসবে না। তো আমার চাচা গেছে তো কি হয়েছে? আমি কি তার জন্য মেডেল নিবো? আমি কি তার জন্য আপনাদের কাছ থেকে সম্বর্ধনা নেব? উনি কি সেটার জন্য গিয়েছেন? আর তার ভাতিজা হওয়ার কারণে আমার কি হয়েছে? আমার মতন কত মানুষ পড়ে আছে। তাতে কেউ কিচ্ছু হয়নি। বাংলাদেশেরই কিছু হয়নি। এটা তামাশা চলেছে বহুদিন। আপনি বললেন যে, আপনি যদি শুনতে চান কি তামাশা চলেছে? আপনার রাতে দিনে ৪৮ ঘন্টা লাগবে আমার কথা শুনতে। কিন্তু সেটার দরকার নেই। আপনি এমন একটা প্রশ্ন করেছেন যে দুঃখিত যে আমি আমার না, না, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রফেসর শামসুজ্জোহা আ বাংলাদেশের ইতিহাসের একজন মানে অধ্যায়, একটি আ তিনি ছিলেন। কিভাবে সরি, ছাত্রদেরকে আপনাকে আমি থামাই। ছাত মানে মাফ করবেন। আপনি গভীর শ্রদ্ধা দেখিয়েছেন। আমি স্যালুট জানাই। কিসের ডক্টর শামসুজ্জোহা? ওই হলে না, তাহলে আপনার হয় কি করে? ছাত্ররা মারামারি করে কি করে? কোপাকুপি করে কি করে? অস্ত্রের ভান্ডার হয় কি করে? লাশ পড়ে কি করে শামসুজ্জোহা হলে? রিয়ালি? ডক্টর শামসুজ্জোহা বাংলাদেশের শহীদ নাকি? এগুলি সবকিছু আমরা তুচ্ছ করেছি দলের জন্য। আমার দলকে বড় হতে হবে। আমার বাবাকে সবার বাবা বলতে হবে। আমার চাচাকে সবার চাচা বলতে হবে। That's why Bangladesh is suffering. আমরা ভুলে যাই আমাদের আইন কদিনের। আমি আমার চাচার জন্য, রেজা ভাই, ডক্টর শামসুজ্জোহার জন্য কিচ্ছু চাই না। বাংলাদেশী পাই নাই তো আমরা কি পাবো? Forget it. সরি ভাই। তা তবু আমরা তাকে শ্রদ্ধা করি। আমাদের প্রজন্ম অন আ হয়তো আবু সাইদ বলে গেছে বেশিরভাগ মানুষই তার তাকে কথা। আবু সাইদ যিনি জুলাইয়ের শহীদ, আ উনাকে স্মরণ করেছিলেন। সেটা নিয়েও অনেক কেউ হাসি ঠাট্টা করেছে। আবু সাইদ এইভাবে মরে নাই, এইভাবে নাই। এই ধরনের লেখক বাংলাদেশে আছে না? কানাডাতেও আছে আমি দেখেছি। এরা নাকি বুদ্ধিজীবী। সবকিছুতেই হাসে। কেন হাসে? হাসে তার কারণ হচ্ছে যে তাদের নেতা-নেত্রীদের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে বলে তারা মনে করেন। কোন কথা সহ্য করতে পারে না তারা। তাদের দলের তাদের তাদের ব্যবসার বিরুদ্ধে গেলে, চেতনার ব্যবসার বিরুদ্ধে গেলে তারা সবার পেছনে লাগে। সবাই কিনা হাসে। এটা ঠিক হয় নাই। ও মনে হয় এটা করে নাই। ও তো এইভাবে মরে নাই। ও তো নেশাখোর ছিল। ভাগ্য ভালো যে কেউ বলে নাই ডক্টর শামসুজ্জোহা তো মরে নাই। ও তো একটা নেশাখোর ছিল। এতটুকু যায় নাই এখনো। রেজা ভাই, একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ আপনি যে আ টিক্কা খানের জল্লাদ টিক্কা খানের মুখোমুখি আপনি হয়েছিলেন এবং আপনি তাকে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করতে পেরেছিলেন। এটা এই প্রজন্মের আ যারা আছেন তাদের জানাটা খুব জরুরি। আমার জানা মতে যে আ টিক্কা খানের সঙ্গে আর কেউ কোনো বাংলাদেশী, কোনো সাংবাদিক বা গণমাধ্যম কর্মী এরপর আর আ তাকে প্রশ্ন করেনি আরকি। যাই হোক রেজা ভাই, অনেক ধন্যবাদ চর্চায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ব্যস্ততার মধ্য থেকে আ অনেক কিছু আমরা জানলাম, অনেক কিছু শুনলাম। আ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চর্চা যারা এই অনুষ্ঠান দেখছেন, দেখবেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।